আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আজকের এই ভিডিওতে। প্রথম যে গুরুত্বপূর্ণ খবরটি রয়েছে সেটি লেবানন এবং দখলদারদের মধ্যে যুদ্ধবিরতির পর একটা বড়সড় খবর পাওয়া গেছে। সেটি হলো দখলদার বাহিনীর একজন এয়ারফোর্সের জেনারেলকে খেয়ে দিয়েছে ইরান অথবা হিজবুল্লাহ। কেন হঠাৎ করে এই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেল? 2 নম্বর, পাকিস্তানে সেই গভীর রাতে আসলে কি ঘটেছে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ভাগ্যে? তিনি এখন কোথায়? কেন এখন পর্যন্ত নিখোঁজ? তিনি কি বেঁচে আছেন? এই বিষয়টি জানাবো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও বেশ কিছু খবর থাকবে এই ভিডিওতে। দর্শক, প্রথমেই আমরা ইমরানের স্ত্রীর খবরটি দিয়ে শুরু করতে চাই। প্রিয় দর্শক, প্রথমেই আমরা হিজবুল্লাহর খবর দিয়ে শুরু করি। দখলদার বাহিনীর সাথে লেবাননের যুদ্ধবিরতি হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ লেবানন থেকে দখলদাররা চলে যেতে শুরু করেছে। ঠিক চলে যাওয়ার আগ মুহূর্তে তারা একটা বড়সড় অ্যাটাক চালিয়ে প্রায় অর্ধশত মানুষকে হত্যাও করেছিল। এর জবাবও দিয়েছিল লেবাননের হিজবুল্লাহ। তারাও দখলদার দেশটির মধ্যে রকেট বৃষ্টি ঘটিয়েছে। এরপর যুদ্ধবিরতি শুরু হলে একে একে চলে যেতে শুরু করেছে। লেবানিজরা তার দেশে ফিরতে শুরু করেছে। তবে দক্ষিণ লেবানন থেকে লেবানিজ সেনা এবং হিজবুল্লাহ শক্ত অবস্থানে রয়েছে পাহারায়। কারণ যে কোনোভাবে যেন দখলদাররা যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর কোনো প্রতারণার আক্রমণ করতে না পারে। পাশাপাশি হিজবুল্লাহ এবং লেবানিজ সেনারা দক্ষিণ অঞ্চলে উদ্ধার কাজের পাশাপাশি তারা সেখানে নতুন করে আরও শক্তিশালী অবস্থানে থাকছে। এই মুহূর্তে লেবানন জুড়ে মানুষের কান্না চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে প্রচুর সংখ্যক লাশ বেরিয়ে আসছে। দখলদাররা যে বোম্বিংগুলো করেছে, সেই বোমে যে ভবনগুলো মাটির সাথে মিশে গিয়েছিল সেগুলো এখন সরানোর কাজ চলছে। একে একে বেরিয়ে আসছে মানুষের মরদেহ। কি নির্মম সে দৃশ্য, বিশ্বাস করা যাবে না। মাত্র কয়েক মাসের এই লড়াইতে কি পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে দখলদাররা, সেই দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। মানবতার এই পরাজয় পুরো পৃথিবী এখন দেখছে। ওরা মানুষকে মারছে, বিশ্ব ওদেরকে সাপোর্ট দিচ্ছে। কোন বিশ্ব? যে বিশ্ব সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলে। পৃথিবীর প্রতিটি দেশে মানবাধিকারের যে সুতোটা ঝোলে, এটা ঝুলিয়ে রাখে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু দেখেন, বিগত 1 বছরের অধিক সময় ধরে গাজা এবং লেবাননে দখলদাররা 1 লক্ষের অধিক নিরীহ মানুষকে মেরেছে। যদিও অফিসিয়ালি এই সংখ্যাটা 50 থেকে 60 হাজারের মধ্যে। কিন্তু এই যে এখন ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে, যেটা গাজাতে যুদ্ধবিরতি হলে এভাবে ধ্বংসস্তূপ থেকে মানুষের মরদেহ তল্লাশি করলে দেখা যাবে সংখ্যাটা কত। প্রচুর মানুষ এখনো নিখোঁজ। ইতিমধ্যে ইরান রাশিয়ার সাথে বেশ কয়েকটি শক্তিশালী চুক্তিও করেছে। রাশিয়া এই যুদ্ধে ইরানের পাশে খুব শক্ত পায়ে দাঁড়িয়েছিল এবং ইরানও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যাপক সমর্থন জুগিয়েছে। এই লড়াইতে ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এরই মধ্যে কিছু গণমাধ্যমের সূত্রে জানা গেছে, হাসান নাসরুল্লাহকে যারা হত্যা করেছে, অর্থাৎ দখলদার এয়ারফোর্সের যে জেনারেল, তার নির্দেশে বা এই অপারেশনটি হয়েছিল, সেই জেনারেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু কিছু সূত্র বলছে ইরান এবং লেবানন মিলে তাকে ওপারে পাঠিয়ে দিয়েছে এবং এই ব্যক্তি ইরানে আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ দখলদাররা ইরানের ভেতরে যে আক্রমণ করেছিল এটারও নেতৃত্ব দিয়েছিলেন সেই জেনারেল। তার মানে হলো দখলদাররা তাদের সবচেয়ে পাওয়ারফুল একজন জেনারেলকে হারালো।
যদি এই ঘটনা বা সূত্রের যে খবরগুলো পেলাম এগুলো সত্য হয়, হাসান নাসরুল্লাহর বিনিময়ে দখলদাররা তাদের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিকে হারালো। এখন প্রশ্ন হলো, এটি কি করে সম্ভব? অর্থাৎ আপনাদেরকে এর আগে আমরা বলেছিলাম যে ইরান মাঝখানে অনেকগুলো প্রক্রিয়া হাতে নিয়েছে এবং ইরানের ভয়ে দখলদারদের অনেক জেনারেলদের আত্মগোপনে চলে যেতে বলেছিল নেতানিয়াহু। কারণ ইরান ঠিক মোসাদের মতো টার্গেট কিলিংয়ে নামতে চাচ্ছিল। যারা ইরানে আক্রমণ করেছে, ইসমাইল হানিয়াকে মেরেছে, তারপর ইয়াহিয়া সিনওয়ারকে মেরেছে, তারপর হাসান নাসরুল্লাহকে মেরেছে, যেই ব্যক্তিরা তাদের এখন তার দেশেই শেষ করার ঠান্ডা পরিকল্পনা গ্রহণ করেছে ইরান, এবং সেই পরিকল্পনা দখলদাররা তাদেরকে গোপনে রেখেছে। দর্শক, আসছি পাকিস্তানের প্রসঙ্গে। পাকিস্তানে বিগত রাতে ২৬ তারিখ রাতে আসলে কি ঘটেছিল আমি পূর্বে বিশদ আলোচনা করলেও পরবর্তী বাংলাদেশের বেশ কিছু বড় বড় খবরের জন্য এই বিষয়ে বিশদ আলোচনা করতে পারিনি। তো এই মুহূর্তে আমার কাছে যে খবরগুলো আছে সেই খবরগুলো খুবই ভয়ঙ্কর। অর্থাৎ যে রাতে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টার আলী আমিন গান্ডাপুরি ইসলামাবাদের উদ্দেশ্যে মুভ করেন, তারা সকল রাষ্ট্রীয় ষড়যন্ত্র বাধা উপেক্ষা করে যখন ইসলামাবাদে প্রবেশ করেন, তখন ডি চক থেকে তারা ১ কিলোমিটার দূরে ছিলেন। অর্থাৎ ডি চকের কাছে, কুলসুম হাসপাতালের কাছে তাদের অবস্থানটি ছিল। তো ইমরানের স্ত্রী বুশরা চেয়েছিলেন ডি চকে প্রবেশ করতে, এবং তাদের সাথে যে লাখো জনতা এসেছিল কাফেলায়, তারাও চেয়েছিল ডি চকে প্রবেশ করতে। কিন্তু সেখানে বাধা তৈরি করেন খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টার আলী আমিন গান্ডাপুরি। তিনি কোনোভাবেই ডি চকে প্রবেশ করতে চাননি, কারণ এটি রেড জোন। অর্থাৎ এই ডি চকের মধ্যেই প্রধান বিচারপতির বাসভবন, কার্যালয়, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাড়ি, একেবারে রাষ্ট্রের টপ অফিসিয়ালদের মূল অফিস বা থাকার জায়গাটা হলো এই ডি চকের ভেতরে। তো এই পরিস্থিতির আলোকে বুশরা বিবি এবং ইমরানের অন্যতম একজন সিপাহ সালার, যাকে বলা হয় আলী আমিন গান্ডাপুরি, খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টার, তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। আলী আমিন গান্ডাপুরি কোনোভাবেই ডি চকে প্রবেশ করতে চান না, আর অন্যদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবি প্রবেশ করতে চান। জনগণ যখন দেখলেন যে তারা কুলসুম হাসপাতালের সামনে দাঁড়িয়ে গেছে আর মাত্র ১ কিলোমিটার হলেই ডি চক, তখন হঠাৎ করে যে মাইক্রোফোন দিয়ে বা সাউন্ড সিস্টেম দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করছিলেন বুশরা বিবি, সেই সাউন্ড সিস্টেম অফ হয়ে যায় এবং কোনোভাবেই বুশরা বিবির যে কন্টেইনার যেটা তিনি অবস্থান করছিলেন এটা সামনে মুভ করে না, কারণ এটি খাইবার পাখতুনখোয়ার কন্টেইনার এবং এটা আলী আমিন গান্ডাপুরের নির্দেশেই দাঁড়িয়ে যায়। এরপর দুজনের মধ্যে এটা নিয়ে বাকবিতণ্ডা হয়, এমনটি তথ্য পাওয়া যায়। পরক্ষণে যখন রেঞ্জার্স বা নিরাপত্তা বাহিনী পিটিএর কর্মীদের উপর গুলি বর্ষণ শুরু করে, প্রথমে টিয়ার সেল, রাবার বুলেট, তারপর সরাসরি গুলি চালায়, তখন বুশরা বিবি ডি চকের দিকে মুভ করতে চেয়েছিলেন সেই গুলি উপেক্ষা করে। কিন্তু আলী আমিন গান্ডাপুরি তিনি কোনোভাবেই বুশরা বিবিকে সামনে এগোতে দেয়নি। এরপর একটা পর্যায়ে আলী আমিন গান্ডাপুরি দৌড়ে এসে বুশরা বিবির গাড়ি থেকে তাকে জোর করে নামিয়ে অন্য একটি গাড়িতে করে তাকে কোনো গোপন স্থানে নিয়ে চলে যান। এরপর বুশরা বিবি তখন তার সাথে বিতর্কে জড়ান যে আমি আমার জনগণকে ফেলে যাব না, হয় গ্রেফতার হব নতুবা গুলিতে মারা যাব, কিন্তু একজন জনগণকে ফেলে আমি যাব না। এরপর দুজনের মধ্যে অনেকক্ষণ বাকবিতণ্ডা হয়। একটা পর্যায়ে আলী আমিন গান্ডাপুরি তাকে বলেন যে আমরা ডি চকের দিকে যাব, আপনি আমার গাড়িতে ওঠেন। তখন তাকে গাড়িতে উঠিয়ে অন্যদিকে, মানে সে ডি চকের বাইরে অন্য জায়গায় একটা গোপন জায়গায় নিয়ে যাবার চেষ্টা করলে ইমরানের স্ত্রী বলে যে আমার এই গাড়ি থামান না, নতুবা আমি গাড়ি থেকে নিচে লাফ দেব, কারণ আমার জনগণ পুলিশের গুলি সামনে পড়ে আছে, আমি যাই কি করে এখান থেকে। তো এই পরিস্থিতির মধ্যে ইমরানের স্ত্রী বুশরাকে আর পাওয়া যায়নি এবং ইমরানের স্ত্রী বুশরার যে বোন, তিনি সোশ্যাল মিডিয়া তার বোন যে নিখোঁজ এই ব্যাপারটি জানিয়ে পোস্ট করেন। পরক্ষণে যে কোনোভাবেই বুশরা বিবির সাথে তার বোনের কথা বলিয়ে দেয়া হলে
তিনি আবার জানান, আলহামদুলিল্লাহ আমার বোন ভালো আছেন, অর্থাৎ বুশরা বিবি ভালো আছেন। পাকিস্তানে পিটিআইয়ের মধ্যে এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি বিশ্বাসঘাতক আলী আমিন গান্ডাপুরি? রাজনীতিটা এত ভয়ঙ্কর, বিশ্বাস করেন যে রাজনীতির খবর দিতে গেলে নিজেকে নিজের ছায়াকে বিশ্বাস হয় না। এই আলী আমিন গান্ডাপুরি কে? ইমরান খান তাকে আলী আমিন গান্ডাপুরি বানিয়েছেন। এই আলী আমিন গান্ডাপুরির চুল, এটা যারা পাখতুন পেশোয়ারের যারা পাঠান তাদের কিছু রেওয়াজ আছে, তার চুল কেটে দিয়েছিল আইএসআই, কারণ তিনি পিটিআই ছাড়তে চাননি। পিটিআইয়ের ইমরানের বিরুদ্ধে তিনি রাজসাক্ষী হতে চাননি, তাই তার উপর অনেক অত্যাচার করা হয়েছে। অথচ দেখুন, এর আগের যে লং মার্চটা, মাস দুয়েক আগে যে লং মার্চ, সেদিনও আলী আমিন গান্ডাপুরি ইসলামাবাদে প্রবেশ করে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। আপনারা জানেন, সেই ভিডিও আমরা দিয়েছি। এবার সেই আলী আমিন গান্ডাপুরি, যাকে বলা হয় ইমরান খানের ডান হাত, তিনি ডিচকে শেষ পর্যন্ত প্রবেশ করেন না, কারণ সেনাবাহিনীর ইন্টেলিজেন্সের থ্রেট তার উপরে আসে। কিন্তু বুশরা বিবি আর তার মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে, এটিকে এখন বিশ্বাসঘাতকতার শামিল হিসেবে বিবেচনা করছে পিটিআই। এখন বলা হচ্ছে আলী আমিন গান্ডাপুরি সেই ব্যক্তি যে দলের ভেতরে সেই রেড জোনে শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতাটা করেছেন। আমরা এখনই তাকে বিশ্বাসঘাতক বলতে চাই না, এই ব্যাপারে ইমরান খান হয়তোবা সিদ্ধান্ত নেবে, কারণ ইমরানের স্ত্রী বুশরা বিবিকে এই নেতৃত্বে রাখার প্রধান কারণটি হলো, এর আগেও আলী আমিন গান্ডাপুরি তীরে এসে তরি ডুবিয়েছিল, এবারও তীরে এসে তরি ডুবেছে, যেখানে তারা 1 কিলোমিটার পথ এবং সেখানে তারা অবস্থান করছিল। কোনোভাবে সেই কাফেলাকে ডিচকে মুভ করতে দেয়নি আলী আমিন গান্ডাপুরি। অন্যদিকে বুশরা বলছিল আমাদের ডিচকে যেতে হবে। তাহলে ইমরানের স্ত্রীর নির্দেশ উপেক্ষা করা, এটি কি পিটিআইয়ের সাথে নেপথ্যে বিশ্বাসঘাতকতা নয়? এরকম প্রশ্ন উঠে এসছে। দর্শক, ইতিমধ্যে মতিউল্লাহ জান নামে একজন সিনিয়র সাংবাদিককে ইন্টেলিজেন্স গুম করেছে, কারণ শেষ রাতে কত লোক পুলিশের গুলিতে বা রেঞ্জার্সের গুলিতে মারা গেছে এই সংখ্যাটা তিনি তল্লাশি করছিলেন। এবং রেঞ্জার্সকে পিটিআই যে মারেনি, তারা যে গণমাধ্যমে প্রচার করেছিল পিটিআই কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে, এই তথ্যটা যে মিথ্যে এটা প্রমাণ করেছিলেন এই মতিউল্লাহ জান। মূলত তারা তাদের গাড়ির নিচে পড়ে মারা গিয়েছিল। তো সব কিছু মিলে এই মতিউল্লাহ জানকে এক কথায় বলতে পারি আইএসআই বা আইবি তারা তুলে নিয়ে গেছে। পাকিস্তান একটা বড় রকম বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং বলা যায় বাংলাদেশের মতো একটা ক্রুশিয়াল টাইমে পাকিস্তান প্রবেশ করেছে। একদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার আন্দোলন, সেখানে পুলিশের গুলি, প্রচুর মানুষ শহীদ হয়েছে। অন্যদিকে যিনি নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে, তাকে জেলে রেখে যারা পরাজিত তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে রেখেছে সেনাবাহিনী। পাকিস্তানের শেষ পর্যন্ত কোথায় গিয়ে বোধোদয় হবে বুঝতে পারছি না, নাকি বাংলাদেশের মতো 71-এ যেভাবে এই দেশটি আলাদা হয়েছিল, ঠিক পাকিস্তানের ভেতরে আরেকটি ভাঙন বা ফাটল তৈরি হয় কিনা সময় বলে দেবে। কারণ ইমরান খান এমনই ইঙ্গিত বারবার করছেন যে 71-এ মানুষের ভোটের যে অধিকার ছিল, মানে মানুষ যাকে ভোট দিয়েছিল, ম্যান্ডেট দিয়েছিল, সেটিকে এই পাকিস্তানি সেনা শাসকরা মানেনি, বাতিল করেছিল, যে কারণে বাংলাদেশ 71-এ ভাগ হয়ে গেছে। এবার 2024-এ ফেব্রুয়ারিতে এসেও মানুষ যাকে ভোট দিয়েছে তাকে ক্ষমতা না বসিয়ে পরাজিত শক্তিকে বসানোর অর্থ হলো এই দেশে আবারও ভাঙনের সুর বাজতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।